বাংলাদেশের ঢাকা থেকে আমি মিনহাজুল আবেদীন, সকলকে স্বাগত জানাচ্ছি ইনসাইড বাংলা প্রেজেন্স সমকালীন সংলাপ টক শোতে। বাংলাদেশে স্বাধীনতা 53 বছর হয়ে গেল, এখন পর্যন্ত রাজনৈতিকভাবে যে একটা স্থিতিশীল অবস্থায় চলে আসা, এটা কিন্তু আমরা দেখতে পাই না। প্রতিবারই আসলে যখনই নির্বাচন আসে তখনই বিভিন্ন ধরনের সংসদ আমরা দেখতে পাই। এছাড়াও যে রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের মধ্যে বিভেদ লেগেই থাকে, যার ফলে কিন্তু আসলে এর ভোগান্তি শিকারটা মোটামুটি জনগণকেই পোহাতে হয়। আর তাই আজকে আমরা আমাদের যে বিষয় সেটি রেখেছি যে রাজনীতির জাল, দল, টাকা ও প্রভাবের গল্প। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সারোয়ার হোসেন জিহাদ, তিনি লালবাগ থানা ছাত্র দলের আহ, রয়েছেন। এছাড়াও আমাদের ছাত্র নেতা তিনি। এছাড়াও আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ ফায়াজ আহমেদ, তিনি তরুণ বিশ্লেষক, ইসলামী ছাত্র শিবির। তো শুরুতেই আমি সারোয়ার হোসেন জিহাদ ভাই, আমি আপনার কাছে আসি। সেটা হচ্ছে আহ এই যে ধরেন কিছুদিন পর পরে আমরা দেখতে পাই যে বিভিন্ন রাজনৈতিক দলের যে আপনার সমাবেশ হয়, কিংবা দেখা যায় যে একটা গণজমায়েত হয়, সেখানে তাদের সমর্থন সহ সাধারণ জনগণ বা দেখা যায় তাদের দলেরই একজন লোকজন আসে। বা যদি 3 তারিখের কথাই যদি বলি, যে ছাত্র দলের আপনাদের যে এত বৃহৎ একটা আপনাদের সমাবেশ হয়েছে, পাশাপাশি এনসিপির হচ্ছে আপনার শহীদ মিনার রয়েছে, তো এরকম ভাবে তো কিছুদিন পর পরই আসলে সমাবেশগুলো হতে থাকে। তো এই জায়গাটায় আমরা যদি দেখি যে বিগত সময়, মানে আমরা যদি 2000 সালের পর থেকে যদি 2013-14 সাল পর্যন্ত বলি, তো ওই সময়টায় সমাবেশ না হয়ে মূলত কিন্তু হরতাল দেওয়া হতো, যে সরকারের কোন একটা কিছুর প্রতিবাদে হরতাল এবং অধিকারে কিন্তু হতো। আমি আপনাকে কিছু তথ্য দিয়ে এরপরে আমি প্রশ্নটা করছি। সেটা হচ্ছে দৈনিক সকালের খবর, 17 নভেম্বর 2013 তারা যে রিপোর্টটা পাবলিশ করে, সেটা হচ্ছে 1991 থেকে 1996 সালে বিএনপি সহ অঙ্গ সংগঠনের রাজনৈতিক সহিংসতায় 174 জন মারা গিয়েছে। 1996 থেকে 2001 সালে আওয়ামী লীগের হচ্ছে এই ধরনের রাজনৈতিক সহিংসতা কারণে 767 জন মারা গিয়েছে। দ্বিতীয়বার যখন বিএনপি আবারও ক্ষমতায় আসে 2001 থেকে 2007, তখন হরতাল ও অন্যান্য এই সকল কারণে 817 জন। 2009 নয় থেকে 8 নভেম্বর থেকে 2013 সাল পর্যন্ত যদি বলি, আহ 2013-র 8 নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ যখন আবারও সর্বশেষ যে ক্ষমতায় এসেছিল, সেই সময়টায় 564 জন মারা যায়। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের হরতাল বা এই ধরনের যে বা এই যে সমাবেশগুলো রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু আসলে সাধারণ জনগণের আসলে অনেকটাই ভোগান্তি হয়, এবং দেখা যায় যে সমাবেশগুলোতে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা বা হামলার কারণে আসলে সাধারণ জনগণকে আসলে জীবন দিতে হয়। তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমরা যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, এটা কি আমাদের কি এই জায়গাটা আসলে পরিবর্তন করাটা দরকার কিনা, যে এমন ভাবে সমাবেশ যেন করি যেন রাস্তা ব্লক না না করতে হয় আমাদের, কিংবা জনগণের কোন ধরনের ভোগান্তি যেন আসলে শিকার না হতে হয় এই জায়গাটায়। ধন্যবাদ মিনহাজুল আবেদিন ভাই আপনাকে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি ভাই? জি জি, শোনা যাচ্ছে, বলেন। ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করার জন্য, এবং ইনসাইড বাংলা থেকে আমাকে আজকে অত্যন্ত সুন্দর একটি লাইভ টক শোতে অতিথি হিসেবে আমন্ত্রণ করার জন্য। আপনি যে প্রশ্নটা করলেন বা জানতে চাচ্ছেন 1991 থেকে 96 এবং বিভিন্ন সময়ের যে ধারাবাহিকতা আছে, সেই সময় দেখা যাচ্ছে আপনি বলেছেন যে বিভিন্ন প্রোগ্রাম এবং সমাবেশকে ঘিরে রাজনৈতিক বিভিন্ন আহ সমস্যা, তাছাড়া মানুষদের মধ্যে বিশৃঙ্খলা এবং জনভোগান্তি তৈরি হয়। আর এটা বর্তমানে সময়ে এই ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে বলতে চাই, আমাদের, আপনি হয়তো জানেন যে গতকাল 3রা আগস্ট আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আহ এক জুলাইয়ের এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের 1 বছর উপলক্ষে একটি মহাসমাবেশের আয়োজন করেছে। প্রথমে সেটি স্পট দেওয়া ছিল আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার। তারপরে একটি ছোট দল, এবং এই দলটি কথা বিবেচনা করে আহ, আমরা স্পটটা চেঞ্জ করে নিয়ে এসেছি শাহবাগ মোড়ে। এবং আমরা অত্যন্ত বিচক্ষণতার সাথে এই গতকালকে সমাবেশটি আমাদের সম্পন্ন করেছেন আহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের নেতৃত্বে। আপনারা দেখবেন যে আমাদের সমাবেশকে ঘিরে ঢাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা শাহবাগ,
সেখানে বিভিন্ন ছাত্রদলের বিভিন্ন ইউনিটকে বিভিন্ন জায়গা ভাগ করে দেওয়া হয়েছিল এবং ঢাকা শহরে একটি মূল স্পট শাহবাগ, সেখানে যেন জনগণের ভোগান্তি তৈরি না হয় এবং জনগণ যাতে জ্যামের মধ্যে আটকে না পড়ে থাকে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা যেন অব্যাহত থাকে, সেই বিষয়গুলো বিবেচনা করে আমাদের সমাবেশ স্পট এবং আশেপাশের জায়গাগুলো নির্ধারণ করা হয়েছে। এবং আমাদের এই সমাবেশকে ঘিরে রাস্তায় যেন কোনো বিশৃঙ্খলা বা আহ কোনো ঝামেলা তৈরি না হয় সেজন্য আমাদের স্বেচ্ছাসেবকরাও নিয়োজিত ছিল। আপনারা জানেন যে প্রোগ্রামটি বাস্তবায়ন হওয়ার আগের দিন রাতে আমরা বাংলাদেশের সাধারণ জনগণের কাছে ক্ষমা চেয়েছি, বিষয়টার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন আমরা। এবং প্রোগ্রাম পরবর্তীতে আপনারা দেখেছেন যে আমরা ছাত্র দলের নেতাকর্মীরা প্রোগ্রাম স্পটটি আহ পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং পূর্বের যে অবস্থা ছিল সে অবস্থায় ফিরিয়ে রেখেছি। তো আপনারা যে আগে যে একটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে আমাদের মধ্যে একটি অপরাজনৈতিক এবং শিষ্টাচার বহির্ভূত যে রাজনৈতিক কার্যকলাপগুলো বাস্তবায়ন করে গিয়েছে, সেগুলোর ভিন্ন পথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাঁটছি। এবং আপনারা গতকালকের একটি সফল সুন্দর সমাবেশে এর ফলাফল আপনি দেখতে পেয়েছেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন মিনহাজুল আবেদিন ভাই। জি, আপনাদের গতকালকে যে সমাবেশ যেটা ছিল সেটাতে দুইটা বিষয় সব থেকে বেশি ভালো লেগেছে, যে আপনারা এনসিপি কে জায়গাটা ছেড়ে দিয়েছেন শহীদ মিনারের এটা, এবং সমাবেশ শেষে আপনারা দুঃখ প্রকাশ সহ জায়গাগুলো পরিষ্কার করছেন। তো সমাবেশে আপনাদের হচ্ছে সভাপতি ছাত্র দলের, তার বক্তব্য নিয়ে কিছুটা সমালোচনা হচ্ছে। তো সেই দিকে প্রশ্নটা আমি কিছুক্ষণ পরে করছি। তো এই জায়গাটা আমি শুরুতে যদি দেখি যে আমাদের আজকে যে মূলত যে বিষয়টা, যে একটা রাজনৈতিক দল আসলে চলে কিভাবে। যেমন আমি যদি আপনাদের ছাত্র দলের কথাই বলি, আপনি ছাত্র দলের হচ্ছে লালবাগ থানা যে কমিটিতে রয়েছেন। তো আপনাদের এই যে লালবাগ থানায় যে কমিটিতে যারা রয়েছেন, বা এই যে আপনাদের যে কমিটি, এই কমিটি আসলে কিভাবে কাজ করছে, বা তাদের আয়ের উৎসটা কি আসে, বা আপনারা যখন কোনো একটা কার্যক্রমের ব্যবস্থা করছেন যে আমরা হয়তো বা লালবাগ থানার আমরা এই কাজগুলো করব সমাজের ভালোর জন্য, বা আমরা এই ধরনের কিছু কর্মসূচি নিচ্ছি, তো ওই সময় আসলে আপনারা মানে আপনাদের বাজেটটা কিভাবে আসে। বা আরেকটা কথা হচ্ছে যে এই যে ছাত্র দল, এই ছাত্র দলটাকে কি আসলে কোনোভাবে কি বিএনপি বা অন্য অন্য যে যুব দল বা অন্যান্য কি আপনাদের যে অঙ্গ সংগঠন যারা আছে তারা কি কোনোভাবে নিয়ন্ত্রণ করে, নাকি ছাত্র দল নিয়ন্ত্রণ হয় ছাত্র দলের যে কেন্দ্রীয় কমিটিতে যারা থাকেন তাদের মতাদর্শের মাধ্যমে? জি, মিনহাজুল আবেদিন ভাই, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আহ আমার কথা কি শুনতে পাচ্ছেন মিনহাজুল আবেদিন ভাই? জি, আপনার কথা শোনা যাচ্ছে। জি। ধন্যবাদ। আপনি প্রশ্নটা করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিংবা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়ের উৎস কিংবা ব্যয়ের খরচ কিভাবে এগুলো পরিচালিত হয়। পাশাপাশি আপনি বলেছেন যে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের যে যুবদল কিংবা মূল দল কর্তৃক আমাদের উপর আহ কোনো প্রভাব বিস্তার রয়েছে কিনা। আমি আপনার প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই। আপনি কথাটা যদি মানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত 17 বছর, কিংবা তার অধিক সময় আপনারা জানেন যে রাজপথে সোচ্চার ছিল। রাজপথে প্রত্যেকটা বিএনপির কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রামগুলো ছাত্র দলের একটি বিশাল অবস্থানের কারণে বাস্তবায়িত হয়েছিল। বিগত দিনগুলোতে দীর্ঘ সময়ে আমরা যে আন্দোলন সংগ্রামগুলো পরিচালিত করেছি, সেই ধারাবাহিকতা এখনো আমরা আন্দোলন সংগ্রাম এখনো হয়তো হচ্ছে না, কিন্তু বাংলাদেশ রাজনীতির যে প্রেক্ষাপট ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আর খরচের ব্যাপারটা যদি লক্ষ্য করেন, আমরা বিগত সময়গুলোতে যেভাবে আমাদের খরচ বহন করেছি সেইভাবেই আমরা এখনো খরচগুলো বহন করছি। আমাদের আহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিংবা তার সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যেহেতু আমি ছাত্র দল করি, আমি আমার ছাত্র দল নিয়ে কথা বলছি। ছাত্র দলের প্রোগ্রাম গুলো বাস্তবায়িত হয় তাদের যাদের কমিটিতে রয়েছেন, কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে মহানগর, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং থানা কিংবা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের একটি মাসিক নির্ধারিত চাঁদা রয়েছে। সেই চাঁদার মাধ্যমেই আমরা আমাদের ব্যয়গুলো নির্বাহ করে থাকি। তাছাড়া আমাদের
ছাত্র দলের যারা প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিছু ডোনার রয়েছে। আহ, তারা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা সহ শিল্প প্রতিষ্ঠানে তারা পরিচালনা করছেন। তারা আমাদের শুভাকাঙ্ক্ষী বটে, তারা আমাদের সমর্থক, এবং তারা আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য একটি ব্যয় নির্বাহ করে থাকেন। তাছাড়া আমাদের দলীয় অনুদান রয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের অনুদান থেকে আমরা কিছুটা পেয়ে থাকি। এবং কি আমরা ছাত্র দলের নেতাকর্মীরা, আপনি আমার আমার ব্যক্তিগত কথাই চিন্তা করি, আমরা যারা রাজনীতিটা করছি তারা মূলত সবাই অর্থনৈতিকভাবে সচ্ছল না হলেও যারা সচ্ছল রয়েছে তাদের একটা ভূমিকা থাকে। যেমন আমি পড়াশোনার পাশাপাশি আমার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, পাশাপাশি আমি টিউশন করানোর মাধ্যমে আমি নিজের ব্যক্তিগত রাজনৈতিক ব্যয়গুলো নির্বাহ করে থাকি। আর এই এইগুলা ছাড়াও আমাদের বিভিন্ন অনুদান রয়েছেন। বৈদেশিক যারা আমাদের প্রবাসী রয়েছে, প্রবাসী যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত, তারাও আমাদেরকে কিছুটা সাহায্য সহযোগিতা করে থাকেন আমাদের প্রোগ্রাম গুলো বাস্তবায়ন করার জন্য। আর প্রোগ্রামের ব্যয় মূলত অত হয় না। অনেকে মনে করে যে প্রোগ্রাম গুলোতে অনেক খরচ হয়। আমরা কিন্তু ছাত্র ছাত্র নেতাদের বা ছাত্র দলের কর্মীদের টাকা দিয়ে কিংবা প্রলোভন দেখিয়ে তাদেরকে আমরা কিনে নিয়ে আসি না প্রোগ্রাম করার জন্য। আমরা যখন প্রোগ্রাম গুলো ডাক দেই, আমাদের কেন্দ্রীয় ঘোষিত যে প্রোগ্রাম গুলো যখন হয়ে থাকে, তখন সকল অঙ্গ সংগঠন এবং ছাত্র দলের নেতাকর্মীরা সকলে ভালোবাসায়, তাদের দলের প্রতি ভালোবাসার টানে সকলে প্রোগ্রামে উপস্থিত হয়, জড়ো হয়। এবং গতকালকে এর প্রমাণ দেখেছেন আপনারা। আর আমাদের ব্যয় বাবদ, স্টেজ এবং মাইকিং বাবদ অতটাও খরচ প্রয়োজন হয় না। আর যদি আমাদের খরচ প্রয়োজন হয়েও থাকে তাহলে আমাদের স্থানীয় কিংবা যারা সংসদ সদস্য পদপ্রার্থী, তারা একটা অংশ তারা এটা বহন করে থাকে। আশা করি আপনি বুঝতে পেরেছেন মিনহাজুল আবেদিন ভাই। আপনি জি জি, আপনার উত্তরের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এবারে ফাজ আহমেদ, আমি আপনার কাছে আসছি। সেটা হচ্ছে, কিছুদিন আগে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী গুলশানের চাঁদা নিতে গিয়ে আসলে ধরা পড়লেন, সেই সময়টা একটা কথা ভেসে আসলো যে জামাত নিলে হাদিয়া, বিএনপি নিলে চাঁদা এবং এনসিপি নিলে ডোনেশন। তো এই বিষয়টাকে আসলে আপনি নিজে কিভাবে আসলে দেখছেন, বা এই যে সব টাকা নিচ্ছে কিন্তু আসলে এক একজন আসলে এক এক ভাবে এই জিনিসটাকে ট্যাগ দিচ্ছে, বা এক একজনের ক্ষেত্রে এক একজন আসলে নিজের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডকে স্বচ্ছ প্রমাণ করার জন্য আসলে নামগুলো পরিবর্তন করছে। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ জানাই মিনহাজুল আবেদিন ভাইকে এত সুন্দর একটি প্রোগ্রামে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো ভাই, আমাকে যে প্রশ্নটি করেছেন, কিছুদিন আগে সাম্প্রতিক সময়ে ভাইরাল কিছু সমন্বয়ক যারা চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছেন গুলশানে, এবং তাদেরকে আসলে বলা হয় যেটা যে তারা নিলে হচ্ছে ডোনেশন, জামাত শিবির নিলে হয় হচ্ছে আপনার যেটা ইয়ানত বা হাদিয়া, তারপরে বিএনপি নিলে চাঁদাবাজি। তো এটার আসলে যে ভিত্তিটা ভাই আমি আপনাকে ফার্স্টে ক্লিয়ার করিনি। চাঁদাবাজি মূলত জিনিসটা কি? আপনি কাউকে কারো কাছ থেকে অবৈধভাবে তার কর্মসংস্থান থেকে একটা অংশ আপনি নিজে জোর করে নিচ্ছেন। আপনার বুঝতে হবে। আপনি মনে করেন বর্তমান প্রেক্ষাপটে না, গত 54 বছর আমরা একটা ধারা দেখে আসছি ক্রমাগত ভাবে, যেটা সেটা হচ্ছে লাইক আমি আপনাকে পুরো একটা কাঠামো বলি। একদম নিম্ন স্তরে থাকে হচ্ছে কিছু এলাকার আমরা বলবো স্যাঁচরা নেতা, সোজা কথা যেটা বাংলা ভাষায় বলে। তারা কি করে, ফুটপাতের যে দোকানগুলো থাকে তাদের থেকে টাকা উঠায়, রিক্সাওয়ালা থাকে তাদের থেকে একটা পরিমাণ টাকা উঠায়, এবং এই সকল টাকা উঠিয়ে তারা তাদের মাসিক যে খরচটা সেটা চালিয়ে থাকে, আমরা যেটা জানি। এবং তাদেরকে যারা প্রশ্রয় দেয় সেটা হচ্ছে এলাকার কিছু পাতি নেতা। হ্যাঁ, সেই পাতি নেতারা কিভাবে কি করে, কনস্ট্রাকশন হয় যে এলাকাগুলোতে, সেই কনস্ট্রাকশনের যে টাকাটা, বা কনস্ট্রাকশন একটা এলাকায় ট্রাক ঢুকবে, সেই ট্রাক ঢুকতেও টাকা সে নিয়ে থাকে মূলত। সেই পাতি নেতাদের আবার শেল্টার দেয় হচ্ছে লাইক এলাকার কিছু কমিশনার থাকে, এলাকা ভিত্তিক কমিশনার বা চেয়ারম্যান যারা রয়েছেন নাকি পৌরসভা কেন্দ্রিক। তো তারা তাদেরকে আবার শেল্টার দেয় যে ভাই তুই আমাকে শেল্টার দিস, আমাকে ভোট কেন্দ্র যখন দখল করে নিস আমার জন্য, আমার নির্বাচনের সময় আমি তোকে শেল্টার দিব। আমি মাঝখান থেকে কি করব, যে আমার কোনো রাস্তা বানাতে দিল, আমাকে সরকার টাকা দিল, একটা বরাদ্দ টাকা দিল, সেই টাকা থেকে মনে করেন একটি রাস্তা
পাথরের রাস্তা, সোজা কথা একটা পাথর দিয়ে রাস্তা বানাতে হবে, সেখানে তারা কি করে ইট দিয়ে রাস্তা বানায়, পাথরের যে টাকাটা সেটা আস্তে করে পকেটে চলে যায়, তাকে আবার কারা শেল্টার দেয়, তাকে শেল্টার দেয় আপনার সেন্টার থেকে। লাইক এইরকম একটা কাঠামো, যেটা রাজনৈতিক একটা লাইক দুর্নীতিমূলক কাঠামো, এটা আমরা বিগত সময় ধরে দেখে আসছি, এটা চাঁদাবাজের কাঠামো। এটা আপনি যে কোনো দলের কথা বলতে পারেন, বাট আপনি যে জামাতের প্রসঙ্গে আসছে, হাদিয়া যে বিষয়টা, আমি হাদিয়া জিনিসটা কি আগে ক্লিয়ার করি আপনাদেরকে। হাদিয়া হচ্ছে যে জিনিসটা আপনার কি খুশি মনে দেয় মানুষ, ঠিক আছে, নিজ ইচ্ছায় দেয়। আপনার জামাত করতে কোথাও বাধ্যবাধকতা নাই। আপনি অন্যান্য যে কোনো দল করতে গেলে আপনার মনে করেন সেন্ট্রাল থেকে অটোমেটিক টাকা পাবেন, আপনি আপনার নাম ইজিলি লেখায় ফেলতে পারবেন আপনার ওই দলটাতে। কিন্তু আপনি যারা জামাত শিবিরের সাথে কানেক্টেড তারাই শুধু জানে, তারা যদি এই দলটা করতে চায় তাহলে তাদের ইন্ডিভিজুয়ালি এট ফার্স্ট তাদের ভিতর নৈতিকতা আনতে হয়, ডিসিপ্লিন যেটা বিষয়টা। তো সেই জিনিসটা যখন আপনি আপনার ভিতরে আনবেন, আনার পর হচ্ছে কি মাসিক আপনাকে কিছু বই দিবে তারা, সেই বইটা আপনাকে পড়তে হবে, আপনাকে ভাইবা দিতে হবে। তার পাশাপাশি আপনাকে একটি কাগজ দিতে হবে, রিপোর্ট বই, যেটা সেটা হচ্ছে আপনাকে নিজে প্রত্যেকটা নামাজ, প্রত্যেক ওয়াক্তের নামাজের পর আপনি কয় রাকাত আপনি জামাতের সাথে পেয়েছেন, কয় রাকাত জামাতের সাথে পান নাই, এবং প্রতিদিন আপনি কি হাদিস পড়ছেন না পড়ছেন, এই সকল কিছু ওইখানে আপনার লেখা হয়। সো সবকিছু পর যে মানুষটাই দলে থাকে, হ্যাঁ, আমার কথা, আমার প্রশ্নটা, যে মানুষটাই দলে থাকতেছে ওই মানুষটার কি কোনো ইন্ডিভিজুয়াল স্বার্থের কারণে দল করতেছে? সে এত কিছু পেরিয়ে কিন্তু দলে আছে। তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে সেই জিনিসটা, সেই লোকটা চাঁদাবাজি করার জন্য এই দলে নেই, সে এত কিছু পার করার পর সেই দলে আছে। এবং হাদিয়া যে ব্যাপারটা, সেই মাস শেষে আমাদের দলে লাইক বলা হয় এটাকে বাইতুল মাল, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার মাস শেষে আমাদের যে টাকাটা, and টাকা আপনি বলতেন কোথা থেকে আসতে পারে, এটা বিভিন্ন উপায়। আপনি আমাদের দেখেন জামাত ইসলাম এই দলটা একদম হচ্ছে স্বাবলম্বী। গত 54 বছরে আমাকে কোনো দল তেমন দেখাতে পারবেন না যারা এত পরিমাণ আর কি আমাদের মতো করে এত পরিমাণ প্রতিষ্ঠান বানিয়েছে। আপনি ইবনে সিনা থেকে শুরু করে ইসলামী ব্যাংক, সকল সেক্টর এরকম আপনি খুঁজে পাবেন। তো আমাদের যে পরিমাণ সেক্টর রয়েছে সেই পরিমাণ বলাই চলে যে আমরা একদম স্বাবলম্বী একটা দল। তো সেই ক্ষেত্রে আমরা মাস শেষে প্রত্যেকের পকেট থেকে 3% টাকা বাইতুল মাল হিসেবে দিয়ে থাকি, এবং আমরা যারা ছাত্র রয়েছি তারাও 3% একটা ইয়ানত দিয়ে থাকি। এখন আমাদের যে ছাত্ররা রয়েছে সকলে মেধাবী ছাত্র, সকলেই কোনো না কোনো কাজের সাথে আর কি আপনার রয়েছে। আপনি যদি দেখেন কিছু কিছু স্টুডেন্ট আপনার মনে করেন টিচার হিসেবে শিক্ষকতা পেশায় রয়েছে, মনে করেন টিউশনি পড়ায়, কিংবা বিভিন্ন বিজনেস রয়েছে ছোটখাটো। তো তারা দিন শেষে যে টাকাটা পায় সেই টাকাটা আপনার মাস শেষে 3% দলের জন্য দান করে আর কি, নিজ থেকে দেয়, নিজ ইচ্ছায়। এই যে আমার এই পকেট এই পকেট এই পকেট সব পকেট এই দলের জন্য জিম্মি, আমি নিজ থেকে দিয়ে দিচ্ছি। ভাই আপনার যখনই দরকার আমার থেকে নিয়ে নেন হাদিয়া, কারণ আমার এই দলের এই টাকা দিয়ে হয়তোবা একটা মনে করেন মানুষের জন্য, একটা গরিব অসহায় শিক্ষার্থীর জন্য যে শিক্ষা ব্যবস্থাটা সেটা করা হয়, কিংবা কোনো ভালো একটা প্রোগ্রাম, ঠিক আছে, দিনের দাওয়াতের জন্য একটা প্রোগ্রাম সেটা অ্যারেঞ্জ করা হয়, সকল কিছু আমাদের নিজস্ব টাকা দিয়ে। আপনি যদি দেখেন কিছুদিন আগে একটা সমাবেশ হলো আমাদের, সেই সমাবেশে আপনি দেখবেন যে যেই পরিমাণ নেতাকর্মী আসছে, আমাদের জামাত থেকে আপনার চট্টগ্রাম থেকে 2টা ট্রেন, বাকি অন্য জেলা থেকে 2টা ট্রেন, মোট 4টা ট্রেনের মতো ভাড়া করা হয়েছিল। বাকি যারা নেতাকর্মী আছে সবাই কিন্তু নিজ টাকা থেকে এসছে, নিজ টাকা খরচ করে এসছে, সে প্রত্যেক জেলা থেকে থেকে আসছে। আপনার বুঝতে হবে নিজ টাকা খরচ করে এসছে। আপনাকে এই সমাবেশে একটা সিঙ্গারা, যে সিঙ্গারা পর্যন্ত খেতে দেয়নি, ঠিক আছে, আপনার বুঝতে হবে নিজ টাকা খরচ করে সে খাবার খাচ্ছে, আচ্ছা নিজ টাকা ফায়াজ খরচ আহমেদ, করছে। এই জায়গাটা জি জি, এই জায়গাটা আমি একটা সম্পর্কে একটা প্রশ্ন করছি। সেটা হচ্ছে আমরা জামাতে যদি সেই সমাবেশ দেখি, তাহলে এখানে যখন সাধারণ মানে যারা এসেছে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আসলে কেন এসেছে নিজের টাকা খরচ করে, তখন বলেছে যে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, বা ধরেন যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, এই ধরনের বক্তব্য আমরা শুনতে পেয়েছি। তো ইসলামী দল যেগুলো বাংলাদেশে আসলে আছে, তারা প্রত্যেকে একটা জিনিস মানে যে আসলে রাষ্ট্র ক্ষমতা ব্যতীত যেহেতু ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না, তাই তাদের যতটুকু ধারণা যে আগে হচ্ছে আপনার নির্বাচন যখন হবে তখন তারা বিভিন্ন জায়গায় তাদের যে সৎ কিংবা যোগ্য যে প্রার্থী আছে তাদেরকে হচ্ছে সংসদে নিয়ে আসবে, এরপরে তারা আসলে ইসলামী একটা বিধান কায়েম করবে। তাহলে আপনি যেহেতু বারবার জামাতের প্রসঙ্গটা বলছেন, আমি বলছি যে তাহলে জামাত কি আসলে কি ইসলামিক সেই রুলটা ফলো করে কিনা, কারণ ইসলাম তো গণতন্ত্রে বিশ্বাস করে না। এখন ভাই আমার একটা প্রশ্ন, আপনি একটা দেশে ইসলাম প্রতিষ্ঠা করবেন, কিন্তু তার আগে আপনার দেখতে হবে ওই রাষ্ট্রের অবকাঠামো যেটা, সেটা এত বছর ধরে আপনার কিভাবে চলে আসছে। আমাদের দেশ কিন্তু সংবিধান, আমাদের যে সংবিধানটা রয়েছে সেই সংবিধানের অনেকগুলো আর্টিকেল কোরআনের যে আইনগুলো সে তাকে সমর্থন করে, আবার অনেকগুলো আর্টিকেল করে না। কিন্তু এখানে একটা প্রসঙ্গ আছে আপনার, আমি কোনো দলকে ছোট করতে চাই না, কিন্তু আমাদের ইসলামী আন্দোলন যে দলটা রয়েছে তাদের থেকে একটা কথা বলা হয় যে যদি তারা ক্ষমতায় আসে দেশটাকে ডিরেক্টলি আফগান বানায় ফেলবে।
ঠিক আছে, আর কি ডিরেক্ট ইসলাম যে তন্ত্রটা এটা ডিরেক্ট চালু করবে। কিন্তু জিনিসটা হচ্ছে এমন, আমাদের দেশটা এত বছর ধরে এমন একটি অবকাঠামো দিক দিয়ে চলে আসছে যে আমরা এর সাথে সামঞ্জস্যপূর্ণ না আর কি। আমাদের শরীরে যদি আপনি একটা মলম দিতে যান, আপনার বুঝতে হবে আগে এই মলমটা দিলে আপনার গাছ জ্বলবে কিনা, এই জিনিসটা আপনার ভাবতে হবে। এখন আমরা গণতন্ত্রে বিশ্বাসী কিনা সেটার প্রসঙ্গে আমি একটা কথা বলি। আমরা ডিরেক্টলি ইসলাম, হ্যাঁ আমরা ইসলামিক দল, আমি আপনাকে বলি আমরা ইসলাম প্রচার করতে চাই, কিন্তু আমরা কোন মতবাদে প্রচার করব সেটা হচ্ছে আপনাকে ভাবতে হবে। আমি যদি ডিরেক্টলি বলি কালকে তুই ইসলাম কে বিশ্বাস করবি, কালকে থেকে আমাদের দেশে ইসলাম চলবে, তাহলে কি দেশে কেউ মেনে নিবে এই কথা? আমাদের তো 5 দিন পরে পতন হয়ে যাবে, কারণ আমাদের অন্য সংস্কৃতির কত লোক বাস করে। সুতরাং আমরা চাই অন্য কোনো এক ভাবে এই ইসলামটাকে প্রতিষ্ঠা করতে। সেটা কেমন ভাবে আমি আপনাকে একটি উদাহরণ দিই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করে, তারপর একটা সময় একজন বুড়ি, তিনি ভয় পালাচ্ছে সকলের সাথে যে আল্লাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মেরে ফেলবে, যেহেতু আমরা তার এত বিরোধিতা করছি, তাকে এত মারছি, এত কিছু, এখন তো সে বিজয় করে ফেলছে। তো হুট করে রাস্তার মাঝখানে এক লোক তাকে বলে যে ভাই আপনি কোথায় যাচ্ছেন দাদি? পরে সে বললো যে মোহাম্মদ তো আমাদের মেরে ফেলবে, সে তো এখন মক্কার সম্পূর্ণ আর কি শক্তি নিয়ে নিয়েছে। পরে বলেছে আচ্ছা আপনি চিন্তা করেন না, আপনার এই ব্যাগটা দেন, আমি আপনাকে পৌঁছে দিই। বলে আসেন, দাও আমাকে। পরে সে তাকে পৌঁছে দেয়। পৌঁছানোর সময় দূর থেকে তার যে ছেলেরা বুড়ির, তারা হুট করে বলে একটা কথা যে এই তুমি কি করছো মা, তুমি কাকে নিয়ে আসছো সাথে করে? পরে বলে যে কেন, এই ছেলেটা তো অনেক ভালো, এ তো আমার সাহায্য করছে। বলে না, এ তো মুহাম্মদ, যার থেকে তুমি পালা আসছো, এই সেই মুহাম্মদ। তখন সে একটা কথা বলে যে এই যদি সেই মুহাম্মদ হয়, হ্যাঁ যদি যদি সেই মুহাম্মদ হয়, তাহলে আজকে থেকে আমি মুহাম্মদের অনুসারী। আপনার বুঝতে হবে, সে কিন্তু তার উপর চাপায় দেয়নি। আমরা ইসলামকে আচ্ছা, কিভাবে তাহলে আপনি আপনি যেটা বলছেন যে আসলে আপনারা হচ্ছে মূলত ইসলামটাই প্রচার করতে চান, বাট যেহেতু এখনকার প্রেক্ষাপটটা ভিন্ন, তাই আপনাদেরকে এই আশ্রয়টা নিতে হচ্ছে। তাহলে কথা হচ্ছে, আপনারা যদি ইসলাম প্রচার করতেই চান, তাহলে আপনাদেরকে কেন আসলে রাজনৈতিক দল গঠন করে কেন আসলে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রচার করতে পারবে? আপনারা তো একটা মানে দাওয়া সংগঠন হিসাবে কাজ করে আপনারা ইসলামটাকে প্রচার করতে পারেন। এখানে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা বলতে চাই। আপনি তার আমলে দেখবেন তিনি ইসলামকে প্রথমে গোপনে প্রচার করতো, গোপনে দিনের দাওয়াত দিত। কিন্তু একটা সময় পরে দেখেছি এই জিনিসটা আসলে দুর্লভ হয়ে ওঠে, তার পেছনে অনেক শত্রু হয়। তো সেই ক্ষেত্রে সে আল্লাহ তাআলার কাছে চায় যে তৎকালীন আরবের যে দুই শাসক ছিল, প্রভাবশালী ব্যক্তি ছিল, তাদের যে কোনো একজনকে আল্লাহ যাতে তার করে দেয়। এন্ড আমরা জানি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ তার তিলাওয়াত শুনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুতরাং কেন করে আপনার বুঝতে হবে। আপনার যদি দল একজন প্রভাবশালী লোক, দেশের একটা রাষ্ট্রের প্রভাবশালী লোকের সাথে আর কি রাজনৈতিক ভাবে আপনি যখন কানেক্টেড হবেন, তখন আপনার ইসলাম প্রচারটা সহজ লভ্য হয়ে উঠবে, এবং আপনি সহজেই আপনি এই পুরো দেশব্যাপী এটাকে ছড়াতে পারবেন। যার কারণে আমরা চাই রাজনৈতিক ভাবে একটি নতুন একটি কাঠামো সৃষ্টি করব, এবং দিন দিন যত যাবে তত আমরা ইসলামটাকে প্রচার করব। আমরা ইসলামিক আইন প্রতিষ্ঠা করব, কিন্তু ডিরেক্টলি কাউকে আমরা কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করব না। এটা আমাদের আচ্ছা, আইডিওলজি। জি আপনার, জি জি আপনার আপনার প্রশ্নের উত্তরের জন্য আসলে ধন্যবাদ। আমি আবারও সারাহ হোসেন জিয়াদ ভাই, আমি আপনার কাছে আসছি। আমি যেটা বলছিলাম যে আপনাদের 3 তারিখে যে সমাবেশ, সেখানে আপনাদের ছাত্র দলের সভাপতি তার একটা বক্তব্য নিয়ে আসলে কিছুটা বলা যেতে পারে যে আসলে সমালোচনাই হচ্ছে। সেটা হচ্ছে কি আপনার যেটা যে আসলে ছাত্র দলের বিপক্ষে যদি কেউ আসলে দাঁড়ায় তাহলে টিকতে পারবে না, এই ধরনের একটা বক্তব্য 3 আগস্ট এরকম একটা বক্তব্য উঠে এসেছে। আবার অপরদিকে আমরা দেখছি যে আসলে এনসিপি তারা 24 দফা ঘোষণা করেছে, যেখানে জাতীয় প্রতিরক্ষা গবেষণা ক্ষমতার বিকেন্দ্রীকরণ সহ আরো অন্যান্য 50 বছরের একটা তারা মডেল দেখিয়েছে যে এই দাবিগুলো তারা পূরণ করলে 50 বছরে বাংলাদেশ এই জায়গাটা যাবে। তো এই জায়গাটাতে আপনি আসলে কিভাবে দেখছেন যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ তো আসলে এই ধরনের প্রেশারাইজড বক্তব্যগুলো দিত, যে যেরকম আপনার যদি বলি যে আগস্টের 3 তারিখের দিকে একটা বক্তব্য ভাইরাল হয়েছিল যে 7 মিনিটও নাকি ছাত্র জনতা রাজপথে থাকতে পারবে না, এতটা নাকি হচ্ছে আপনার আওয়ামী লীগ বা ছাত্রলীগের জনসমর্থন আছে বা তাদের কর্মী আছে। তো ওই একই রকম যদি আসলে প্রেশারাইজড যদি বক্তব্যগুলো যদি এই সময়টাতেও এসে যদি কোনো একটা রাজনৈতিক দল, শুধুমাত্র যে ছাত্র দল সেটা না, যদি অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কর্মীও দেয়, তাহলে কি আসলে আমরা যে নতুন বন্দোবস্ত রাজনীতির কথা বলছি, যেটা আসলে জনগণের কল্যাণে বা জনগণের জন্য রাজনীতি করা হবে, সেই জায়গাটা আসলে উঠে আসে কিনা বা এই জায়গাটা একটা সমস্যা তৈরি করে কিনা? ধন্যবাদ মিনহাজুল আবেদিন ভাই আপনাকে। আহ আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আহ আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 1979 সালের 1লা জানুয়ারি এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। আর সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয়েছি।
বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা, আক্রমণাত্মক রাজনৈতিক দল দ্বারা। আপনার 5 তারিখের পরবর্তী সময়গুলোতে আপনারা দেখতে পেয়েছেন যে বাংলাদেশের ছাত্র রাজনীতির যে ইতিবাচক একটা পরিবর্তন, সেই ইতিবাচক পরিবর্তনে কিন্তু ছাত্রদল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে বিভিন্ন সংগঠন, এনসিপি বলেন, শিবির বলেন, তারা বিভিন্নভাবে ফেসবুক কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা বিভিন্ন অপপ্রচার এবং ষড়যন্ত্রমূলক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন অপপ্রচার এবং ষড়যন্ত্রমূলক বিভিন্ন তথ্য, ভুল তথ্য মানুষকে ছড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তো আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে নিয়েও তারা বিভিন্নভাবে কটূক্তি করেছে, যেটা আমাদের ছাত্র দলের অস্তিত্বের উপর আঘাত আমি মনে করছি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করে বরাবর, কিন্তু তার মানে এই না যে আমাদের উপর বিভিন্ন সময় ষড়যন্ত্র অপপ্রচার করা হবে আর আমরা এর প্রতিবাদ করব না। বাংলাদেশের রাজনীতি, স্বাধীন রাজনৈতিক চর্চা সবসময় হয়ে এসেছে এবং এর ধারাবাহিকতা বজায় থাকবে। স্বাধীন রাজনৈতিক চর্চার হিসেবেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি তাদেরকে হুঁশিয়ারি করার জন্য এই গতকালকের বক্তব্যটি দিয়েছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর সাথে সমর্থন পোষণ করছে। আর আপনি জানেন যে শিবির যে গুপ্ত সংগঠন, আর তারা ইসলামের নামকে ব্যবহার করে রাজনীতি করছে, সেটা বাংলাদেশ জনগণ সেটা সবই দেখতে পাচ্ছে এবং সবই বুঝতে পারছে। আপনাকে আরো একটি কথা বলে দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজনীতি করে ছাত্রদের জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্রদের অধিকার আদায়ের জন্য কাজ করে। খোলা মাঠে আমাদের অবস্থান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অবস্থান খোলা মাঠে, রাজপথে। আর শিবিরের অবস্থান গলিতে, অন্ধকার গলিতে তাদের অবস্থান। বাংলাদেশ সময় এসেছে বর্তমানে গুপ্তচর, অপরাজনীতি, যে অপসংস্কৃতি, শিক্ষার্থীদের মধ্যে যে নেগেটিভ মানসিক যে প্রতিক্রিয়া গুলো দেখা যাচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন ব্রেইন ওয়াশ করা হচ্ছে, তাদের ব্রেইন ওয়াশ করে এবং ক্যাম্পাস গুলোতে ভয়ভীতির রাজনীতি তারা প্রদর্শন করছে। বিগত সময়গুলোতে করে আসছিল, বর্তমানেও তারা এটা আরো সক্রিয়ভাবে, তারা গুপ্তভাবে এটা চালাচ্ছে। আর আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় জনাব তারেক রহমানের নির্দেশে, শহীদ প্রেসিডেন্ট বীর উত্তম জিয়াউর রহমানের যে বাংলাদেশ জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদে অটল থেকে ছাত্র রাজনীতি পরিচালনা করবে এবং সামনে আপনারা এর ফলাফল দেখতে পারবেন আশা করি, ইনশাল্লাহ। ধন্যবাদ মিনহাজুল আবেদিন ভাই আপনাকে। যে আপনার কথা বুঝতে পেরেছে, সেটা হচ্ছে কিছুদিন যাবত আসলে আমরা যদি জানি যে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যিনি 9 দফার যিনি আসলে ঘোষণা করেছিলেন, আমি ইতিমধ্যে তার নামটা মনে করতে পারছি না, তো তার একটা ফেসবুক পোস্টের কারণে আসলে অনেকটা বিতর্কিত হয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিষয় উঠে এসেছে যে আসলে কয়েকজন যারা আসলে ছাত্রলীগ করতো বা দেখা গিয়েছে আসলে নিজেরা শিবির থাকার পরেও আসলে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, যখন আসলে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্ন গেস্ট রুম বা এই জায়গাটা আসলে নির্যাতন করতো, তখন তারা নিজেদেরকে ছাত্রলীগ প্রমাণ করতে গিয়ে তারাও আসলে অতি উৎসাহী হয়ে তারা সাধারণ ছাত্রদেরকে আসলে গায়ে হাত তুলে বা অত্যাচার করে। এই ধরনের একটা বিষয় কিন্তু নিয়ে ইতিমধ্যেই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন যারা শিক্ষার্থী বা রাজনীতি যারা করে তাদের মধ্যে একটা আলোচনা চলছে। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ফায়েজ আহমেদ, সেটা হচ্ছে গিয়ে এই যে বাংলাদেশের 53 বা 54 বছর যে স্বাধীনতা হয়ে গেল, তো বাংলাদেশে তো এখন পর্যন্ত আপনার 55টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে এবং এই দলের যদি বলি এখন যেহেতু আওয়ামী লীগ নাই, তাহলে বিএনপি তো যেহেতু সর্ববৃহৎ রাজনৈতিক দলের পরে আপনার জামাত ইসলামী আন্দোলন, এনসিপি আসছে, পরে গণ অধিকার পরিষদ সহ এবি পার্টি, আরো অনেকে আছে, তাদের ছাত্র সংগঠন বা যুব সংগঠন, এরকম অনেকটা কিন্তু ক্যাটাগরি আছে। তো এত এত আসলে রাজনৈতিক ব্যক্তি বা এত এত রাজনৈতিক কর্মী থাকার পরও কেন আসলে
কাঠামোগত ভাবে আমরা এখনো এতটা পিছিয়ে আছি? কেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখনো ঠিকমতো কাজ করতে পারে না? কেন বিচার বিভাগ ঠিকমতো কাজ করতে পারে না? কেন একটা রাস্তার ফুটপাতের দোকানও কেন এই রাজনীতির বাইরে থেকে কেন মানে রাজনীতির বাইরে গিয়ে আসলে কাজ কেন করতে পারে না? বা এত মানে এত মানে রাজনৈতিক ব্যক্তিরা তো নিজেরা বক্তব্য দিয়ে থাকেন যে তারা আসলে জনগণের কল্যাণে রাজনীতি করেন বা জনগণের ভালো চান। তাহলে এত ভালো ব্যক্তি থাকার পরও কিন্তু বাংলাদেশের যদি অন্যান্য যেরকম আমি যদি সিঙ্গাপুরের কথা বলি, মালয়েশিয়ার কথা বলি, প্রায় সিমিলার টাইমে যদি স্বাধীনতা অর্জন করেছে, তো তাদের থেকে আমরা আসলে আসলে এতটা পিছিয়ে কেন আসি? আপনার কাছে আসলে এটার কি কি কারণ মনে হয়, ফায়েজ আহমেদ? আহ ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনার কথা মোতাবেক আমি একটা জিনিস ফার্স্টে ক্লিয়ার করি। রাজনীতিক অন্য একটি দলের আদর্শ আর আমাদের আদর্শ কোনোদিনও সিমিলার হবে না। আহ, আপনি যেটা বললেন যে কেন এই সেক্টর গুলোর উপর যে প্রভাবটা এরকম ভাবে বিস্তার হচ্ছে, আমাদের বুঝতে হবে গত সেশন গুলোতে বা এখন পর্যন্ত আমাদের ইতিহাসে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসেছে তারা কিভাবে দেশটাকে পরিচালনা করেছে। আমরা যদি দেখি প্রত্যেকটা সেক্টরে তারা ইন্ডিভিজুয়াল ভাবে একটি বাজে বিস্তার তারা সৃষ্টি করেছে। আপনি যদি দেখেন শিক্ষা ব্যবস্থা, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজেদের যে শিক্ষার্থীকে নিজেদের শিক্ষার্থীকে মনে করেন সবচেয়ে যে বড় সুবিধাটা সেটা দেয়া থেকে শুরু করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একটি বড় সক্রিয় ভূমিকা পালন করেছে এই দলগুলো। আপনারা প্রত্যেকটা সেক্টর, আপনারা যদি আইন সেক্টর, আইন বিভাগের কথা বলেন, 1861 সালের যে ব্রিটিশ আইনটা সেটা বর্তমানে বাংলাদেশে চলছে, আপনি জানেন। তো সেই আইন মোতাবেক কোন রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তাই সেই দলটা নিজেদের সেই দলের কথা মতো সেই আইন বিভাগ বা প্রশাসনকে চলতে হয়, এমন একটি আইন। যার কারণে আমরা দেখি যখন যে দল ক্ষমতায় থাকে তারা তাদের বিরোধী দলকে দমনের জন্য যে তারা সমাবেশ করবে, ওইখানে গিয়ে পুলিশ দিয়ে মার কর, ভাঙচুর কর, এই সকল কিছু নৈরাজ্য সৃষ্টি করে। কিন্তু এটাকে চেঞ্জ করার জন্য জামাতি ইসলাম সর্বদা চেয়ে আসছে স্বাধীন কমিশন। তারা প্রথম থেকেই বলছে আমরা স্বাধীন কমিশন চাই, যাতে রাজনৈতিক যে প্রভাবটা এটা কোনো সেক্টরে না পড়ে। আমরা চাই সবাই স্বাধীন থাকুক, সবাই হোক জনগণের সেবার জন্য, কেন থাকবে রাজনৈতিক দলের জন্য। এই জিনিসটা প্রথম থেকে আমরা ক্লিয়ার করে আসছি। আর আমাদের ভাই সে কিছু কথা বলেছে, আমি তার প্রেক্ষিতে কিছু রিপ্লাই দিতে চাই। তিনি বললেন সর্বপ্রথম যে ছাত্র দল তাদের সেটা ছাত্রদের জন্য কাজ করে। আমি সর্বপ্রথম বলিনি একটি কথা, যে তাদের যে নেতা, হ্যাঁ, তাদের ছাত্র দলের যে সভাপতি, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ভাই, তিনি নিজেই 2006-07 সেশনের স্টুডেন্ট। তো আমি জানি না কিভাবে তিনি ছাত্র হন, তো যেভাবে হোক অসুবিধা নেই। তবুও তিনি আসলে যে ছাত্রদের জন্য কাজ করে, কি কাজটা করে তা তো আমরা দেখতে পাচ্ছি। আমরা গুপ্ত সংগঠন এত বছরে খালেদা জিয়ার বাসার সামনে থেকে যে বালুর ট্রাকটা সেটা পর্যন্ত যারা সরাতে পারেনি, তারা নিজেরা বলে কি তারা নাকি টেকনাফ থেকে তেতুলিয়া যদি একবার তারেক রহমান সাহেবের ঘোষণা আসে সম্পূর্ণ নৈরাজ্য সৃষ্টি করতে পারবে, পুরো ধ্বংস করে দিতে পারবে দেশ। তারা যদি তাদের নেতার ক্ষমতা আসে, তাদের নেতার থেকে যদি এই বার্তাটা আসে, কিন্তু তারা আমরা যেটা দেখেছি তারা একটি বালুর ট্রাক পর্যন্ত সরাতে পারেনি, তাদের নেত্রীকে বাঁচাতে পারেনি, নেত্রীকে। তো যাক, তারা যে আমাদেরকে গুপ্ত সংগঠন বলে, তাদেরকে একটি কথা বলে দিতে চাই। গত 5ই জুন এই যে আন্দোলনটা হয়, হ্যাঁ, এই আন্দোলনের নাহিদ ইসলাম থেকে শুরু করে যে সমন্বয়করা গত 5ই জুন আমাদের সাদিক কায়েমকে নিজ থেকে কল করে তারা, কারণ তারা জানতো যে কারা শিবির রয়েছে, ফরহাদ রয়েছেন, সাদিক কায়েম রয়েছেন, মহিউদ্দিন রয়েছে, তাদেরকে কল করে তারা জানতে চায়, আগ্রহী হয় যে কিভাবে কি করা যায়। ভাই, এই সম্পূর্ণ তথ্য আছে, আপনি চাইলে আমি আপনাকে এভিডেন্সও দিতে পারবো। তারা আমরা আমাদের সর্বোচ্চ সেই প্রথম থেকে আমরা চেষ্টা করে আসছি। এখন আপনি যে বলেন যে কিছু যে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল শিবির, আমি একটা কথা বলি ভাই, আপনি যারা ভার্সিটিতে ছিলেন আর কি ওই টাইমে, আপনারা জানেন যে হলে যদি থাকতে হয়, আপনি যদি হলে থাকতে হয়, যখন যে দল ক্ষমতায় থাকে তার যে প্রোগ্রাম গুলো সেগুলোতে আপনার অ্যাটেন্ড করতে হবে মাস্ট। যদি না করেন আপনি হলে থাকতে পারবেন না। আপনারা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত কিংবা যারা ভার্সিটি হলে দেখেছেন তারা এই কথাটা জানেন। সুতরাং আমাদেরকে যে গুপ্ত বলা হচ্ছে, আমরা নাকি লুঙ্গি ফায়েজ নিচে ছিলাম। আহমেদ, ফায়েজ আহমেদ, আমি বলি মানে আপনার হচ্ছে যখন যে দল আসলে ক্ষমতায় থাকে তখন তাদের ছাত্র সংগঠনগুলো মানে পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোতে মানে শক্তিশালী ভূমিকা রাখে। তো সেক্ষেত্রে আপনার তাদের সাহায্য নিতে হয় বা তাদের মিছিল মিটিং এ যেতে হয়, যেরকমটা ছাত্রলীগের বা আওয়ামী লীগের মিছিল মিটিং এ যেতে হতো। কিন্তু এর মানে তো এই না যে সেই ছাত্র সংগঠনের সাথে যুক্ত হয়ে আপনি আপনার নিজের যে মানে যে দলে আপনি আসলে রাজনীতি করেন সেটাকে আপনি গুপ্ত রেখে আপনি সাধারণ শিক্ষার্থীদের উপরে আসলে ওই দলের কর্মী নিজে হয়ে নিজেকে প্রমাণ করার জন্য আপনি অত্যাচার করবেন কিংবা গেস্ট রুমে নিয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে আসলে আপনি অত্যাচার করবেন। যদি আপনার কাছে আসলে মনে হয় যে আপনি আপনার রাজনৈতিক পরিচয় প্রকাশ করে আপনার হুমকি আছে বা আপনার ক্ষতি আছে, তাহলে আপনি রাজনৈতিক পরিচয় প্রকাশ করবেন না। কিন্তু এর মানে এই না যে আপনি আরেকটা সংগঠনে গিয়ে তাদের হয়ে রাজনীতি করে আবার সাধারণ শিক্ষার্থীদের উপরে আসলে নির্যাতন করবেন। এই দুইটা বিষয় তো একরকম না।
আসলে আপনি আমাকে এখন পর্যন্ত কোনো এভিডেন্স দেখাতে পারবেন না যে ছাত্র শিবিরের কোনো কর্মী এভাবে নিজের ছাত্রলীগে ডিরেক্ট এন্টার করে তাদের নাম থানায় লিখিয়ে তারপরে তারা আর কি রাজনীতি করেছে। আপনি আমাকে দেখাতে পারবেন? তা আপনি, হ্যাঁ, আচ্ছা আমি এটা বলছি আমি যে বলে না না আমাদের, এটার এভিডেন্স আমার কাছে আছে। আমি গত যেহেতু গত 3-4 দিন যাবত আসলে এই বিষয়টা আলোচনা হচ্ছে, তো আমি এই মুহূর্তে ওইটা হয়তোবা স্ক্রিনশটটা আমি রেখে দিয়েছি, এই মুহূর্তে দেখাতে পারছি না। তবে এটার আছে যে সাদিক কায়ুম তিনি নিজে কিন্তু এই বিষয়টা নিয়ে একটা পোস্ট করেছেন, যেখানে দেখা গেছে যে সাদিক কায়ুম তিনি হচ্ছে হোয়াটসঅ্যাপে একজনকে বলছেন যে এই দুইজন আসলে মানে ছাত্রলীগের হয়ে কোনো কিছু করেন নাই বা এরা আসলে নিষ্পাপ। তবে দেখা গেল যে ওরা আসলে এই বর্তমানে শিবিরের সাথে রাজনীতির সাথে যুক্ত থাকলেও আপনার 5 আগস্টের আগে পর্যন্ত ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আপনি এখন যদি একটু আপনি খোঁজ যেটা নেন তাহলে এই বলছেন, বিষয়টা জানতে পারবেন। আমার একটু যদি নেতা খোঁজ নেন তাহলে এই সাদিক বিষয়টা জানতে কায়েম পারবেন। ভাই, হ্যাঁ, আমার নেতা সাদিক কায়েম ভাই বলেছে দুজনের জন্য সুপারিশ করেছে। এখন আমি আপনাদেরকে বলি যে তাদের যে সুপারিশ করেছে এবং তারা বর্তমানে ছাত্র শিবিরের সাথে কানেক্টেড আছে, এরকম ভাবলে আমাকে কয়জন খুঁজে পাবেন? আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া ইউজার হন, আপনি যদি ফেসবুক হাতে থাকেন, আপনি এরকম অসংখ্য ভিডিও থাকবেন, দেখতে পাবেন যে বিএনপির বিভিন্ন প্রোগ্রামে অসংখ্যবার কোনো নেতাকর্মী যখন ভাষণ শেষ করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই ফেলে প্রায়। আমি আপনাকে এরকম অনেক, লালমনির হাতে 3টা আপনাকে এভিডেন্স দিতে পারবো আপনি যদি চান। আর এরকম অসংখ্য হচ্ছে। আপনি, ভাই আমি একটা কথা বলি, এই যে কেন তাদের আইডিওলজিক্যালি সেম, আপনার বুঝতে হবে তাদের কাঠামোগত, তারা কিন্তু 54 বছর, আপনি কিন্তু রাজনীতি কোনো পরিবর্তন দেখেননি। যখন এই দুই দলের যেই দলই আসে না কেন একই কাঠামোতে তারা রাজনীতি করেছে, তাই তাদের ভিতরে কোনো ভাই পার্থক্য নাই, ডিফারেন্স নাই। তাই আমি একটা কথা আপনাকে পরিষ্কার বলি, আমরা, হ্যাঁ, আমরা মুসলিমকে আমরা মাফ করতে পারি, এটা আমাদের ধর্মে আছে, কিন্তু তাই বলে এই নয় যে আমরা যে পাপ, যে পাপাচার যেটাকে, সেটাকে আমরা প্রশ্রয় দিই। আপনি যে দুইজনের কথা বললেন, সেই দুইজন আসলে মুসলিম ছিল। মুসলিম বলতে কি, তারা রাজনীতিতে অ্যাডেড হয়েছে। হওয়ার পর তারা তো কোনো নৃশংস ঘটনা চালায়নি, তারা তো কোনো স্টুডেন্টকে হাত তোলেনি, তারা তো কোনো কতিপয় ঘটনা ঘটায়নি। তাহলে কেন আমরা তাদেরকে আর কি হুমকির মুখে ফেলবো? আপনার বুঝতে হবে। তো সেই আচ্ছা আচ্ছা ক্ষেত্রে সেই, আপনি, জি জি, আমি আপনার কথা স্পষ্ট বুঝতে পেরেছি। আমি একটা প্রশ্ন করে রাখি, এটা পরবর্তীতে আপনি উত্তর দিবেন। সেটা হচ্ছে কি, আপনি যেটা বলছিলেন যে আসলে মুসলিমকে আসলে আপনার কোনো ধরনের অত্যাচার করতে চান না বা ক্ষতি করতে চান না, তো সেক্ষেত্রে আওয়ামী লীগ কি আসলে মজলুম ছিল কিনা, যে যে কারণে আসলে জামাতে ইসলামের আমির তিনি বললেন যে আসলে সাংগঠনিক ভাবে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিবে না, যদিও আপনাদেরকে আসলে মানে যদি বলি জামাত বা শিবিরকে আসলে এতটা অত্যাচার কিংবা নির্যাতন করা হয়েছে। তো এটার উত্তরে আপনি কি বলবেন, এটা আপনি ঠিক করে রাখেন। ততক্ষণ আমি সারোয়ার হোসেন হিসাবে আমি আপনাকে, যেহেতু সময়টা অনেক হয়েছে, আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি। সেটা হচ্ছে এই যে তাকে যেটা প্রশ্নটা করেছিলাম যে এত এত রাজনৈতিক দল, এত রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন, এত সংগঠন থাকার পরেও আসলে দেখা গিয়েছে যে আমাদের পাবলিক ইউনিভার্সিটির যদি কথাগুলো বলি, যে এই হলের সমস্যা, হলে সিটের সমস্যা, খাবারের সমস্যা, স্টুডেন্টদের হচ্ছে নিরাপত্তাজনিত সমস্যা, বা দেখা গিয়েছে এত রাজনৈতিক দলের এত মানে তার সকলেই তো বক্তব্যতে এটাই উঠে আসে যে যারা জনগণের জন্য আসলে কাজ করছে, কিন্তু আসলে দেখা যায় যে দিন শেষে জনগণের জন্য কেউই কাজ করে না। দিন শেষে নিজের স্বার্থ হাসিল করে যখন দেখা যায় আসলে তারা রাজনৈতিকভাবে টিকে থাকা পসিবল না, তখন বিদেশে পালিয়ে যায়, যেটা আওয়ামী লীগ বা ছাত্রলীগের ওরা করেছে। তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন? কেন আসলে এরকম ঘটে আমাদের বাংলাদেশে, বারবারই একই বিষয়ের পুনরাবৃত্তি হয়? জি, ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের ছাত্র রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য, এটা আমাদের আগে বুঝতে হবে। আমরা ছাত্র রাজনীতি কেন করি? আমরা ছাত্র রাজনীতি করি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা ছাত্র রাজনীতি করি। যেটার জন্য এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আধুনিক বাংলাদেশের রূপকার, তিনি আমাদের ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন এই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে। তো আমরা, আপনার যে প্রশ্নটা করলেন যে হল রাজনীতিগুলোতে, হল পলিটিক্স, হলগুলোতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গেস্ট রুম নির্যাতন সহ বিভিন্ন আহ খাবারের মান অনুন্নত, এসব বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্নভাবে সাফার করে থাকে। আমাদের ছাত্র রাজনীতি, আমরা ছাত্রদল যে রাজনীতিটা করছি, আমরা এখন ছাত্রদল রাজনীতি করছি কোনো দলকে ছোট করে বা কোনো দলের পিছনে ষড়যন্ত্র করে আমরা সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই। আমাদের এগুলা ছাড়াও আমাদের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে আরো অনেক কাজ আছে। যেমন আমরা বিশ্ববিদ্যালয় হলগুলোতে শিক্ষার্থীরা যেন সঠিকভাবে নিরাপদ আবাসন পায়, এই বিষয়টা লক্ষ্য রেখে, এবং স্বাস্থ্যসম্মত খাবার যেন পায়, সেই বিষয়গুলো খেয়াল রেখে আমরা কাজ করছি। আহ তাছাড়া আমাদের ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে স্মার্ট রাজনীতির যে চর্চা, সেটা নিয়মিত আমাদের জনাব তারেক রহমান 31 দফার মধ্যে সেটা উল্লেখ করে দিয়েছেন।
আরেকটা যে জিনিসটা বলেছেন আপনি, দেশ ছেড়ে রাজনীতি, বিগত সময়গুলোতে আওয়ামী লীগ যেমন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, আহ তেমন বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শত অত্যাচার নিপীড়ন এগুলা উপেক্ষা করে তিনি দেশে ছিলেন এবং দেশের দলটাকে ঐক্যবদ্ধ রেখে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনকে নিয়ে রাজপথে সোচ্চার ছিল। আচ্ছা সারা হোসেন ভাই, আমি এখানে আপনাকে একটু 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 ইন্টারাপ্ট করছি। এখানে একটা যেহেতু আপনি ম্যাডাম খালেদা জিয়ার কথা আনলেনই, তো যদি বিএনপির কথা বলি, তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেহেতু যেহেতু এই দলটার প্রতিষ্ঠাতা, এবং তার ওয়াইফ আমাদের ম্যাডাম খালেদা জিয়া, ওনারা দুজনেই কিন্তু আসলে চেষ্টা করেছেন দলটাকে আসলে গুছিয়ে রাখার, বা দলে যারা সৎ নেতাকর্মী আছে তাদেরকে দিয়ে আসলে বাংলাদেশটাকে একটু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। যদিও আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন আসলে হত্যা করা হলো আপনার চট্টগ্রামে, তারপরে কিন্তু আসলে আমরা আসলে উনি যেভাবে আসলে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, সেটা হয়তো বা কোনো কোনো মানে আমাদের পাশের দেশের হয়তো বা ভালো লাগে নাই বলে তাকে সেরকম ভাবে আসলে হত্যা করা হয়েছিল। এবং তারপরে যখন ম্যাডাম খালেদা জিয়া যখন আসলে মানে দলটার হাল ধরলেন, তার পরবর্তীতে আমরা দেখেছি। তো আপনার কাছে কি মনে হয় যে ওই যে তাদের যে করা যে রাজনীতি, বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করা রাজনীতি, বা উনি আসলে এই বিএনপি দলটাকে যে জায়গায় আসলে দেখতেন, বা বিএনপি দলের নেতাকর্মীদেরকে যে আদেশগুলো বা যেভাবে তিনি পরিচালনা করার চেষ্টা করতেন, সেটা কি বর্তমানে তারেক রহমান কি আসলে করতে পারছেন, নাকি তারেক রহমান এই জায়গাটা ব্যর্থ? আর দ্বিতীয় হচ্ছে, এই যে ফায়াজ আহমেদ তিনি একটা কথা বলছিলেন যে যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই, তারা এখন এসে পেশি শক্তি বা এরকম একটা বিষয়। তো সেই জায়গাটা আমরা যদি দেখি যে আসলেও 5 আগস্টের আগে পর্যন্ত আপনারা রাজনৈতিক ভাবে আপনাদের কোনো সংখ্যা ছিল, কিন্তু সৎ যদি বলি আসলে যে দলের জন্য বা দেশের জন্য যে কাজ করবে, সেই জায়গাটায় যদি বলি যে এখন আসলে অনেককেই দেখতে পাচ্ছি যে আপনাদের দলে বিভিন্ন পজিশনে থেকে বা পোস্টে থেকে, বা আপনাদের দলের নাম ভাঙিয়ে যদি বলি, এই যে অপকর্ম, চাঁদাবাজি বা অন্যান্য যে কাজগুলো করছে, আপনার কাছে কি মনে হয় না যে এই কর্মীগুলাই মূলত আপনাদের দলটাকে আরো নিচের দিকে মানে নামিয়ে নিয়ে যাচ্ছে? জি, মিনহাজুল আবেদিন ভাই, ধন্যবাদ আপনাকে। আহ, আপনি জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, যিনি বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্নির্মাণ বা গঠনে তার ভূমিকা ছিল অনবদ্য। আর তিনি বাংলাদেশ সংস্কারের জন্য তিনি 19 দফা দাবি আমাদের মধ্যে উপস্থাপন করেছিলেন বাংলাদেশের জনগণের সামনে। তারই ধারাবাহিকতায় আপনি দেখতে পাবেন যে আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 আমাদের সামনে তুলে ধরেছেন। এই 31 দফার মধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের সকল সকল সমস্যা এবং সমাধান আলোচনা করা হয়েছে। সরি, দুঃখিত, আমার ফোনে একটু হচ্ছে। আর আরেকটা জিনিস যেটা বলে, দুঃখিত একটু দুঃখিত, আমার এখানে ফোন আসছে। আপনি জানেন যে আমাদের অভিভাবক তারেক রহমান তিনি 31 দফার মধ্যে শিক্ষা, সমাজ ব্যবস্থা কেমন হবে, আইন শৃঙ্খলা বাহিনী কেমন ভূমিকা পালন করবে, এবং স্বাস্থ্য খাত, তাছাড়া বিচার বিভাগের সংস্কার, দুদকের সংস্কার, সঠিক নির্বাচন, ইসির পুনর্গঠন, এগুলো সামগ্রিক বিষয়গুলো 31 দফার মধ্যে তিনি আলোচনা করেছেন। আর আমার ফাওয়াজ আহমেদ ভাই যেটা বললেন, আমাদের একটি বালুর ট্রাক সরাইতে পারি নাই, আর তার উত্তরে আমি বলবো, আমরা 15 বছর জেল খেটে অত্যাচার, গুমের শিকার হয়েছি। আপনি কয়জন নেতাকর্মী দেখাতে পারবেন আপনার সংগঠনের যারা রাজপথে সম্মুখ সারিতে অবদান রেখেছিল, এবং তারা রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেখ হাসিনা যতদিন ছিল তাদের বিপক্ষে কতদিন আন্দোলন সংগ্রামে তারা অবদান রেখেছিল? আপনাদের সংগঠন ইসলামী ছাত্র শিবির, ইসলামী নামটি ব্যবহার করে তারা ইসলামকে অসম্মান করছে। আর আপনি জানেন যে বাংলাদেশ ছাত্র শিবির যে অপরাজনৈতিক ধারাবাহিকতা তৈরি করেছে, এর ফলাফল বাংলাদেশের জনগণ আপনাদের সামনে আগামী জাতীয় নির্বাচনে এর ফলাফল চাক্ষুষভাবে আপনারা দেখতে পারবেন। আর আপনারা বারবার বিভিন্ন বিভিন্ন দলের সাথে যুক্ত হয়ে, যেমন আপনার ছাত্রলীগের সাথে যুক্ত থেকে ছাত্রলীগের লুঙ্গির নিচে রাজনীতি করেছেন এতদিন। আর আপনাদের ভুল সিদ্ধান্ত গুলোর কারণেই আপনাদের বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হয়, এবং আপনাদেরকে বাংলাদেশের জনগণ আপনাদের উপর আস্থা হারিয়ে ফেলেছে, এবং বাংলাদেশের জনগণ
এটাও জানে যে আপনারা বিভিন্ন সময় ভুল সিদ্ধান্তের কারণে আপনাদের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতাদের জীবনগুলোকে আপনারা হারিয়েছেন। বিভিন্ন আপনারা যা কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি সেগুলা। আর এই ভুল সিদ্ধান্তগুলো আপনারা সামনে আর নিবেন না, এটাই আশা রাখবো আপনাদের কাছে। আর আপনার একটা সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ পুনর্নির্মাণে আমরা সকল ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে কাজ করলে বাংলাদেশ সুন্দর হবে। সকল ষড়যন্ত্র এবং অপপ্রচার এগুলো থেকে বিরত থেকে, এগুলো আসলে দেশ মেরামতের এতদিন শুনেছি আমরা উন্নয়নের নামে আমরা এতদিন উন্নয়নতন্ত্র শুনেছি। এখন আমরা এই যে সংস্কারের নামে সংস্কারতন্ত্র, এই নতুন কথাটা, এই সংস্কারতন্ত্রের সাথে শিবির শিবির তাদের সাথে একমত পোষণ করছে এবং তারা যে রাস্তায় হাঁটছে তারাও একই রাস্তায় হাঁটতে চাচ্ছে। আহ, তো আমরা একটা সুস্থ জি। সুন্দর একটা নির্বাচন আমরা চাই এই অভ্যন্তরীণ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। বাংলাদেশ সাধারণ জনগণের সর্বোচ্চ ম্যান্ডেট নিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং তারেক রহমানের নির্দেশ আমরা 31 দফা বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব পালন করছি। ধন্যবাদ সবাইকে। জি, সারোয়ার হোসেন তুষার ভাই, আপনাকে ধন্যবাদ। এবার সর্বশেষ ফায়েজ আহমেদ, আপনি যে প্রশ্নটি করেছিলাম এবং এছাড়া যদি সারোয়ার হোসেন তুষার ভাইয়ের কোনো কথা নিয়ে যদি কিছু বলতে চান তাহলে 2 মিনিটের মধ্যে আপনি একটু বলে শেষ করবেন। আচ্ছা, সর্বপ্রথম ভাইয়ের কিছু আমাকে কিছু প্রশ্ন ছুড়েছেন, সেই প্রশ্নের প্রেক্ষিতে আমি একটি কথা বলি। তাদের যে দলটা বিএনপি, হ্যাঁ, তারা হচ্ছে দেশের তরে কাজ করে, দেশের গণতন্ত্রের তরে কাজ করে, কিন্তু আমরা গত 54 বছরে যা দেখেছি, এই একটা মাত্র দল যে কিনা দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন হয়েছে। এবং তার থেকে বড় কথা, এই দলটা ফার্স্ট টু লাস্ট আপনি যদি প্রত্যেকটা সেক্টরে দেখেন, এটা চাঁদাবাজে ভরা। ভাই, কেন থাকবে না? আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি ভাই একটা কথা বলেছেন যে এই দলটা একটা তো পতিত হয়েছে, আর একটা যেটা বেশি লাফালাফি করতেছে, এর ভিতরে আপনার বোয়াল মাছ, শিং মাছ, সাপ, কুচা সব আর কি একসাথে আছে। তো আপনার এই জিনিসটা বুঝতে হবে, আপনি একটা দল গঠন করতেছেন, কিভাবে দলটা গঠন করতেছেন। আমি আসলে কারো ইন্ডিভিজুয়াল দোষ দিয়ে লাভ নাই। রুমিন ফারহানা আপা, সেও একটা কথা বলছে যে আমাদের দলটা অতিরিক্ত বড় হয়ে গেছে, যার কারণে আমরা সামলাতে পারতেছি না। আরে ভাই, সামলানোর জন্য আপনি আপনার নেতা কর্মীদেরকে বহিষ্কার কত করবেন? আপনার আগেও আমরা দেখেছি যে দুর্নীতিতে খালি চ্যাম্পিয়নই না, এর সোহাগ হত্যার যে বিষয়টা, এরকম অসংখ্য বাংলাদেশে জায়গায় জায়গায় হইতেছে। এখন এই কারণে একটা জিনিস ভাই, আপনি একটা কাজ করেন, আপনি আপনার দলের প্রত্যেকটা নেতাকর্মীকে বহিষ্কার করে ফেলেন, নতুন করে আপনি আপনার নেতাকর্মী নিয়োগ দেন। লাগলে আমরা রাজনৈতিক ভাবে আমরা জামাত শিবির আপনাদেরকে সহায়তা করব। আমরা এটাই আপনাদের কাছে জোর দাবি থাকবে। এবং যেটা বলছে সংস্কারের কথা, একটা কথা বলি, আপনার নির্বাচন হবে, কি নির্বাচন চান আপনারা? আপনারা আপনাদের মেয়র পদে যে ইশরাক ভাইকে বসাইছেন, সেই পদে আপনারা কোন দাবিতে আপনারা একবারও নির্বাচন চাইছেন? নিজের মতো করে গদিতে বসাই দিচ্ছেন। আর যাক, ভালো কথা, এটা আপনারা বসাইছেন। এখন আপনারা যে নির্বাচন যাচ্ছেন কোনো সংস্কার ছাড়া, আপনি কিভাবে চাচ্ছেন? আপনারা একনায়কতন্ত্রকে আবার ফিরে আনতে চান এই বাংলাদেশে? আপনারা এই যে আমরা কেন পিআর পদ্ধতিটা চাই আপনাদের বুঝতে হবে, কেন জুলাই সনদটা চাই আপনাদের বুঝতে হবে। আমাদের যে কিছুদিন আগে যে গণসমাবেশ, এর ভিতরে আমরা যে দফাটা ছিল 7 দফা, প্রত্যেকটা দফায় আমাদের কোনো উল্লেখযোগ্য সুবিধা ছিল না। প্রত্যেকটা দফা ছিল জনগণের দফা। আপনি যদি প্রত্যেকটা দফা দেখেন, জুলাই সনদ থেকে শুরু করে প্রবাসীদের ভোটাধিকার আদায়, এরপর পিআর নির্বাচন, প্রত্যেকটা কিন্তু জনগণের চাওয়া। পিআর নির্বাচন কেন চায় জনগণ জানেন? যাতে করে এক নায়কতন্ত্রটা আর সৃষ্টি না হয়, যে আদালতে আপনি নিজের মতো করে একটা আইন পাস করবেন, এরকম যাতে না হয়। সবার সম্মিলিতভাবে সবার মুখের যে ওপিনিয়ন সেটা নিয়ে যাতে করা হয়। এরপর প্রবাসীদের ভোটাধিকার, যেটা এটা নিয়ে তাদের নেত্রী পাপি আছে, সে বারবার এটা নিয়ে কথা বলছে যে দিবে না দিবে না। কেন ভাই, তাদের কি এই অধিকারটা নাই? তারা মাথার ঘাম পায়ে ফেলে রাষ্ট্রের টাকার জন্য, রাষ্ট্রের রেমিটেন্স যোদ্ধা তারা। হ্যাঁ, তারা দেশের প্রেম ছেড়ে, তাদের মাটির গন্ধ ছেড়ে তারা ওই দেশে কাজ করতেছে, এই দেশে রেমিটেন্স পাঠাচ্ছে মাস শেষে। তো তাই তাদেরকে আপনারা এতটুকু সম্মান করেন না? এতটুকু সংস্কারের প্রয়োজন নাই? জুলাই সনদ যেটা আমরা চাইছি বর্তমানে, সেটা যদি না হয়, পরবর্তীতে কোনো সরকার এসে যদি বলে যে যারা জুলাই যোদ্ধা ছিল তারা সবাই হচ্ছে অবৈধ, এটা বলে যদি জেলে ঢুকায়, কেউ আটকাতে পারবে? এর জন্য রাষ্ট্রীয়ভাবে তাদেরকে জুলাই সনদ যাতে দেওয়া হয়, এটা আমাদের যৌক্তিক দাবি। এগুলো আমরা সংস্কার চাচ্ছি। আপনি এটার বিরুদ্ধে যদি কথা বলেন তাহলে আপনি দেশের ভালো চান না, আপনি দেশের শত্রু। সর্বপ্রথম আমি ভাইয়ের কাছে এই কথাটি ব্যক্ত করে রাখলাম। আর তারপরে ভাই, আপনি যেটা আমাকে বলেছিলেন মজলুমের কথাটা, আমি একটি কথা বলি। আমাদের ইসলাম ধর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বহুবার দেখেছি তার পায়ের নিচে কাটা দিত এক বুড়ি। তো একটা সময় সে যখন অসুস্থ হয়ে যায়, তাকে সেবা করতে যায় কিন্তু সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেই ক্ষেত্রে এই কথাটা আপনার বুঝতে হবে যে তারপরে এই মহিলাটা কিন্তু তার প্রতি এতটা আকৃষ্ট হয়ে যায় যে না, তার ভিতরে ইমানের প্রতি এতটা ভালোবাসা এসে পড়ে যে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। সেই প্রেক্ষিতে আমরা কাজ করি যে আমরা মুসলিমদেরকে যদি ছাড় দিই, ইন্ডিভিজুয়াল কিছু জায়গা ব্যতীত,
আমরা তো সব জায়গায় ছাড়ছি না, আমরা কিছু কিছু ছোট সেক্টরে মানুষকে ছাড়ছি যারা এখন চেঞ্জ হতে চাচ্ছে, মন থেকে চাচ্ছে, তাদেরকে আমরা সুযোগ দিতে চাই। কিন্তু উপর মহলের এমন কিছু নেতাকর্মী যারা আমাদের নেতার যে কথাটা বললো যে আমাদের নেতা কয়জন মারা গেছে, তাদের তো অসংখ্য মরতে, ভাই আমাদের নিজামী সাহেব এরপরে আমাদের মীর কাসেম আলী, এরা ফাঁসির মঞ্চে দাঁড়ায় গেছে, এরা কিন্তু দেশ ত্যাগ করে নাই। আপনারা যে বর্তমানে রাজাকার রাজাকার শুরু করছেন, তারা কিন্তু তাও কিন্তু দেশ থেকে পালায়া পাকিস্তানে যায় নাই। তো আপনার নেতা তারেক রহমান সুযোগ মতো চলে গিয়েছে লন্ডনে। এবং তার থেকে বড় যে কথাটা, যেটা হচ্ছে আমাদের দলের, যে আমরা আমাদের বিরুদ্ধে কথা বলছেন যে আমরা নাকি রাজাকার, আপনারা দেখতেছে আমাদের যুব দলের নয়ন ভাই ঢাকা মহানগর দক্ষিণের, সে আমাদের রাজাকার বলতেছে। একটা সময় সে আপনারাই আমাদের সাথে জোট ছিলেন, আপনারাই সেই রাজাকারের তকমার বিরুদ্ধে কথা বলেছিলেন, আপনারা ভুলবেন না। আপনারা সুযোগ মতো দলের যেমন হাত মিলাতে পারেন, সুযোগ মতো দলকে সরিয়েও দিতে পারেন। এটা আসলে কি গঠনতন্ত্র হয়ে গেছে আওয়ামী লীগ বিএনপি এই দলগুলোর। যাক, আমি এর বিরুদ্ধে আর কথা না বলি ভাইকে, তাও আমি আহ্বান জানাবো যে এই গণ অভ্যুত্থানটা এটা সকলের ঐক্যতে ছিল, সকলের সম্মিলিত ভাবে হয়েছে। সুতরাং এই ঐক্যটা যখন আমরা ক্ষমতার লোভে যে সরিয়ে ফেলতেছি, এটার কারণে আর যাই হোক আমাদের দেশটাকে হুট করে দেখবো আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে গেছে। যার কারণে এইটাকে আমরা যদি প্রশ্রয় না দিই, ঐক্যটা আগের মতো ধরে রাখতে পারি, সেই ক্ষেত্রে যতটা পরিশ্রম দেওয়া দরকার আমরা নেতা কর্মী থেকে শুরু করে নেতা সবগুলো সেক্টরে সেই পরিমাণ পরিশ্রম যাতে দেই এবং সেইভাবে আমরা কাজ করে যাই, আমার এটা এতটুকু আহ্বান থাকবে। আচ্ছা ফায়াজ আহমেদ, আপনাকে ধন্যবাদ। তবে আমি আপনার দুইটা কথার সাথে আসলে একেবারে একমত না। সেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে আসলে এই যে আওয়ামী লীগকে ছাড় দেওয়ার যে বিষয়টা, আওয়ামী লীগ আসলে যদি ভালো হওয়ার যদি সুযোগ তাদের হাতে অনেকবার এসেছে। 75-এ যখন শেখ মুজিব সহ পুরো পরিবারকে খতম করা হয়েছিল তখনও তাদের কাছে সুযোগ ছিল। এরপরে আপনার যখন 111 যখন হলো আর কি, সেই সময়টাও সুযোগ ছিল। এই এতবার সুযোগ দেওয়ার পর আসলে যে দলের নেতাকর্মী বা যে দল পরিবর্তন হয়নি, আমার কাছে মনে হয় না যে তাদেরকে সুযোগ দিলে আবারও তারা পরিবর্তন হবে, এটার কোনো গ্যারান্টি আসলে নাই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের জি জি জামায়াতের জি জি, আমি আমির বলেছে, আমি আরেকটা আমি আরেকটা কথা বলছি। এখানে আরেকটা বলছেন যে আসলে বিএনপির দিকে আপনি যেটা আনলেন যে বিএনপি একটা সময় জামাতের সাথে জোট গঠন করে নির্বাচন করেছে। তো আমি এখানে প্রশ্ন রাখতে চাই যে জামাত কেন আসলে বারবার অন্য দলের সাথে যায়? জামাত কেন নিজে একা থাকে না? জামাত তো আওয়ামী লীগের সাথেও গিয়েছে, জামাত বিএনপির সাথেও গিয়েছে। তো জামাত যখন বুঝতে পারে যে অন্যান্য দল তাদেরকে ব্যবহার করে, তাহলে তারা কেন বারবার নিজেদেরকে ব্যবহার করার সুযোগটা দেয়? তারা যদি ব্যবহার করার সুযোগটাই দিত, বর্তমানে তারা এই 5ই আগস্টের পর তারা বিএনপির সাথে ঐক্যতে চলে যেত, তারা চলছে না আবার। কিন্তু তারা যায়নি, কারণ তাদের যে অত্যাচার উত্তেজন সেটা সেটা কিন্তু শুরু হয় আপনার সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝখান থেকে, আর কি 1-2 মাস যেতে না যেতেই। কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু জামায়াতের নেতাদের সাথে বিএনপির যে নেতারা, তাদের কিন্তু যে আত্মসম্পর্কটা সেটা কিন্তু ভালো ছিল। সেটা পরবর্তীতে খারাপ হয় কখন হয়, যখন তাদের আদর্শের সাথে তাদের আদর্শটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আপনার বুঝতে হবে, আপনার জামাত আওয়ামী লীগ যেই সময় আওয়ামী লীগের সাথে জোট করেছে, ওই সময় আওয়ামী লীগের ঠিক ছিল না। আপনার বুঝতে হবে এটা। পূর্ববর্তী ইচ্ছে ছিল 75-এ, কিন্তু সে যেই নেতার কারণে ছিল শেখ মুজিব, তৎকালে সে মারা যায়, তাকে মেরে ফেলানো হয়। সুতরাং যেই নেতা নাই, সেই নেতাকে তো আর সেই নেতা ব্যতীত অন্য মানুষকে তো আমরা আর কি গণনা করতে পারি না সেক্ষেত্রে। যার কারণে আমরা জোটের প্রসঙ্গটাতে চাই। আর আপনি যে কথাটা আমাকে বলেছেন মজলুমের কথা, ভাই আমি একটা কথা আপনাকে বলে দিয়ে, আমাদের জামায়াতের আমির তিনি কাঁচা খেলোয়াড় না, তিনি একটা কথা বলেছেন, আমরা অবশ্যই আওয়ামী লীগকে চাই, আবারও চাই, অসুবিধা নেই আমাদের, কিন্তু এর ভিতরে একটা কিন্তু রয়েছে। সে চাই ঠিকই, কিন্তু সবগুলো যে শোষণ করেছে যে, সেগুলোর বিচারের পর আপনার কিন্তু বুঝতে হবে এই বিচারটা কিন্তু আমরা চাচ্ছি। আমাদের এই যৌক্তিক যে 7 দফা, তার ভিতরে একটা দফা হচ্ছে আপনার যৌক্তিক বিচার। সেই বিচারটা করার পর যেই মানুষগুলো এর সাথে জড়িত ছিল, এই বছরগুলো গত 17 বছর এইসবের সাথে যারা জড়িত ছিল, তাদের যৌক্তিক বিচারের পর তারা তো ভাই একদম এক কথা একদম শুধরিয়ে যাবে। যে কয়টা বেঁচে থাকবে আর যে কয়টা থাকবে না, তারা এসব, আমাদের কোনো অসুবিধা নেই। তো বিচারের পর আপনি বিচারের কথাটা কিন্তু একবার তুললেন না। সুতরাং প্রত্যেকটা সেক্টরে বিচারের পর যে মানুষগুলো আসবে, তারা যদি আবার নতুন করে রাজনীতিতে অন্তর্ভুক্ত হতে চায়, আমরা তাদেরকে স্বাগত জানাই। আচ্ছা, জি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে আমাদের সময়টা অনেক বেশি নেওয়া হয়ে গেছে। সারা হোসেন জিয়াদ ভাই এবং ফায়াদ আহমেদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেখার বিষয় যে আসলে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে পারে নাকি আবারও বিভাজনের রাজনীতিতে যায়। এবং যেহেতু নির্বাচনের এখনো বেশ কয়েকটা মাস বাকি আছে, তো দেখা যাক কোন দল কোন দলের সাথে জোটে যায় এবং নিজেদের আসনগুলো পাকাভুক্ত করার জন্য আসলে নিজেদের মধ্যে একটা রাজনৈতিক সম্পর্ক আবার গড়ে তোলে। এবং সারা হোসেন জিয়াদ ভাই যেটা বলছিলেন যে আসলে বিএনপির ক্ষমতায় যাওয়ার পসিবিলিটি আসলে অনেক বেশি। তো তাদেরকেও শুভকামনা সেটার জন্য, এবং আপনাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, এবং দর্শক মন্ডলী এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ।